হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং সিজন 3 পর্ব 1-এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সাং জিনবো হাতে ফুল নিয়ে যায় মিন বিয়ংগুর সমাধিতে ফুল দিতে। এই সময় আমরা জানতে পারি যে সোশ্যাল মিডিয়াতে সাং জিনবোকে নিয়ে নানা রকমের কথা হচ্ছে। কেউ কেউ সাং জিনবোকে ভালো বলছে, কেননা সে যদি না যেত তাহলে সমস্ত হান্টাররা মারা যেত। আবার কেউ কেউ বলছে ও শুরুতেই কেন গেল না, শুরুতে গেলে হয়তো কেউই মরতো না। এরপর আমরা দেখতে পাই যে সাং জিনবো মিন বিয়ংগুর ছবির সামনে গিয়ে একটা ফুল রাখে, আর তারপর সে সেখান থেকে যাওয়ার সময় বায়াক ইয়োনো তাকে ডেকে বলে, আমি আগে ভাবতাম যে কোনো একটা হিরো একাই কোনো লড়াই জেতাতে পারে না, কিন্তু এখন আমার ভাবনা পুরো বদলে গেছে, কেননা আমি এটা নিজের চোখে দেখলাম। তুমি একটা হিরো জিনবো, তুমি মুখ উঁচু করে থাকবে সব সময়। এই বলে বায়াক ইয়োনো কেঁদে ফেলে। এখন সেখান থেকে যাওয়ার সময় সাং জিনবোর সঙ্গে আবার দেখা হয় চাহিনের, কিন্তু এই সময় চাহিন লজ্জা পেয়ে সাং জিনবোর থেকে মুখ সরিয়ে নেয়, যেটা দেখে সাং জিনবো একটু অবাক হয়। আর এই সময় আমরা জানতে পারি যে জেজু আইল্যান্ডের রেডে টোটাল 4801টা হান্টার পার্টিসিপেট করেছিল, আর তাদের মধ্যে 64টা হান্টার মারা গেছে, আর 32টা সাধারণ মানুষও মারা গেছে। যাই হোক, এই সময় সাং জিনবো চলে যায় মিস্টার গো এর কাছে। এই সময় মিস্টার গো সাং জিনবোকে বলে, আমি শুনলাম তুমি তোমার গিল্ড বানাতে চাইছো, তা তুমি যেহেতু একটা এস র্যাঙ্কের হান্টার, তাই তোমার কোনো পারমিট লাগবে না। তুমি তোমার গিল্ড বানাও আর তারপরে নামটা আমাদের কাছে রেজিস্টার করিয়ে দাও, তাহলেই হবে। আর এরপরে সে সাং জিনবোকে এটাও জিজ্ঞাসা করে যে জেজু আইল্যান্ড থেকে বেরিয়ে আসার পর সে কি সেই আইল্যান্ডে কোনো ব্যারিয়ার লাগিয়েছিল। যে কথাটা শুনে এখন সাং জিনবো একটু অবাক হয়। আর এরপরে মিস্টার গো তাকে আরও বলে, আসলে তুমি জেজু আইল্যান্ড থেকে চলে আসার পর অনেকগুলো হান্টার আর মিলিটারি গেছিল জেজু আইল্যান্ডে, আর তারা সেখানে গিয়ে অজ্ঞান হয়ে যায়। ওখানে অনেকগুলো হাই র্যাঙ্কের হান্টার, মানে এ আর বি র্যাঙ্কের হান্টারও ছিল, তাদের সঙ্গেও একই রকমেরই হয়। তাই আমি ভাবলাম যে তুমি ওইখানে কোনো ম্যাজিক স্পেল করে এসেছিলে কিনা। যেটা শুনে এই সময় জিনবো বলে যে না, সে এরকম কিচ্ছু করেনি। আর এখন মিস্টার গো বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তো শুধু জিজ্ঞাসা করলাম। এখন সাং জিনবো মিস্টার গোকে জিজ্ঞাসা করে, কেন ওখানকার হান্টারদের যখন জ্ঞান ফিরলো তারা কি বলছিল। যার উত্তরে মিস্টার গো বলে, ওনারা কিচ্ছু বলতে পারছে না, ওনাদের কিচ্ছু মনে নেই। এখন সাং জিনবো মনে মনে ভাবে যে এটা হয়তো ওখানকার পিঁপড়েদেরই কোনো ট্র্যাপ হতে পারে। আর এমন সময় মিস্টার গো এর কাছে একটা লোক আসে আর তাকে কিছু বলে, যেটা শোনার পরে মিস্টার গো সাং জিনবোকে বলে, আচ্ছা, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, কিন্তু আমাকে এখন যেতে হবে, আমার কিছু কাজ আছে। আর এরপরে সাং জিনবো তাকে বাই বলে আর তার গাড়ির দিকে যেতে থাকে। এখন সে তার গাড়িতে উঠতেই যাবে, সেই সময় থেকে পাশ থেকে একটা লোক ডাকে। আমরা জানতে পারি যে এটা আমেরিকান হান্টার ব্যুরোর একটা লোক, যার নাম অ্যাডাম হোয়াইট। এই সময় অ্যাডাম জিনবোকে তার কার্ডটা দেয় আর বলে, তুমি আমাকে অ্যাডাম বলেও ডাকতে পারো। এমনিতে আমি তোমার অফিসেও গিয়েছিলাম, কিন্তু ওখানে তোমাকে পেলাম না, তাই আমাকে এখানেই আসতে হলো। বুঝতেই পারছো, তোমার সঙ্গে কথা বলাটা আমার খুব দরকার। এখন সাং জিনবোর মনে পড়ে যে অনেকদিন আগে জিনো তাকে বলেছিল যে একটা অন্য দেশীয় কেউ তাকে খুঁজছে, তার সঙ্গে দেখা করতে চায়। এখন জিনবো ভাবে যে এটা হয়তো সেই লোকটাই। যাই হোক, এরপরে সে জিজ্ঞাসা করে, কি চাও তুমি আমার থেকে। যার উত্তর ওই লোক বলে, আমার কাছে তোমার জন্য একটা অপরচুনিটি আছে, একটা টপ সিক্রেট, যেটা তোমাকে অন্য কেউ দিতে পারবে না, ওটা শুধুমাত্র আমাদের আমেরিকার কাছেই আছে। যেটা শুনে এখন জিনো বলে, যদি ওটা এমনই সিক্রেট হয় তাহলে তুমি ওটা আমাকে কেন বলছো। যে কথাটা শুনে এখন অ্যাডাম বলে, কারণ এতে আমারও লাভ আছে আর তোমারও। আসলে আমাদের ডাইরেক্টর জেজু আইল্যান্ডের রেডে তোমার ভিডিওগুলো দেখেছে, আর তিনি তোমার স্কিল দেখে খুবই ইমপ্রেস হয়েছে, তাই উনি তোমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চান। উনি এই সময় কোরিয়াতে নেই, কিন্তু আমাদের ডেপুটি রেঞ্জার আপনাকে সব বুঝিয়ে দেবে। তাহলে আমার গাড়ি তো পাশেই রয়েছে, আপনি কি আমার সঙ্গে যাবেন। যার এই সমস্ত কথা শুনে এখন সাং জিনবো বলে, আমি জানি না তোমার এই সিক্রেট ইনফরমেশনটা আমার কতটা কাজে লাগবে, কিন্তু আমি এখন বাড়ি যাব, আমি তোমার এই ব্যাপারটা পরে ভেবে দেখছি। যার এই কথা শুনে এখন অ্যাডাম বলে, তুমি আসলে বুঝতে পারছো না, তাহলে আমি তোমাকে কিছুটা হিন্ট দিই। তুমি কি কোনোদিনও আপগ্রেডারের নাম শুনেছ? একটা এমন হান্টার যে কিনা অন্য হান্টারদের পাওয়ারকে আপগ্রেড করতে পারে। আর তার এই কথা শুনে সাং জিনবো তার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এখন তারা গাড়িতে করে একটু দূরে একটা হোটেলে যায়, যেখানে সাং জিনবোর সঙ্গে দেখা হয় মাইকেলের। এখন তারা প্রথমে হ্যান্ডশেক করে আর তারপরে সাং জিনবো আর মাইকেল একসঙ্গে বসে, যেখানে মাইকেল সাং জিনবোর দিকে কিছু কাগজপত্র এগিয়ে দেয় আর বলে, এই কাগজগুলো তোমার আমেরিকার নাগরিকত্বর। সাধারণত এগুলো বানাতে তো 2 বছর লাগে, কিন্তু তোমার জন্য স্পেশাল অফার আছে। এখন তার এই কথা শুনে সাং জিনবো বলে, আমি কিন্তু এসব করতে এখানে আসিনি, আমাকে অ্যাডাম বলেছে যে এমন একটা হান্টার আছে যে কিনা অন্যদের স্কিলকে আপগ্রেড করতে পারে, তিনি কোথায়। যেটা শুনে এখন মাইকেল বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়ে কথা বলি। হ্যাঁ, আমাদের কাছে এমন একটা হান্টার আছে যিনি এই কাজটা করতে পারেন, আর সব থেকে বড় কথা, তিনি এখন আমাদের সঙ্গেই আছেন। আর এরপরেই তিনি সেলনার নামের একজনকে সেইখানে ডাকেন। আমরা দেখতে পাই যে তিনি একজন মহিলা।
এখন তিনি সাং জিনওর সামনে আসলে সাং জিনও বুঝতে পারে যে এনার ম্যাজিক্যাল পাওয়ারটা বাকি হান্টার্সদের থেকে অনেকটাই আলাদা। এখন সেলনার সাং জিনওর সামনে এসে বসলে মাইকেল তাকে বলেন আপনার পাওয়ারগুলো সাং জিনওকে এক্সপ্লেন করুন। এখন তিনি মানে নর্মা সেলনার সাং জিনওকে বলে তোমার চোখ দেখে মনে হচ্ছে যে তুমি হয়তো আমার এই কথাগুলোতে বিশ্বাস করছো না, কিন্তু তুমি যখন একবার আমার এই পাওয়ারটা অনুভব করতে পারবে তখন তুমি বুঝতে পারবে। আর যেরকম তুমি জানোই যে একটা হান্টারের পাওয়ার লিমিটেড হয়, তার থেকে কোনোভাবে সে তার পাওয়ার বাড়াতে পারে না, কিন্তু আমি তাদের পাওয়ার বাড়াতে পারি। আর এরপরে মাইকেলও জিনওকে বলে নর্মা একদম ঠিকই বলছেন, উনি এটা করতে পারেন, কিন্তু এটা উনি খুব বেশি করতে পারেন না, তাই হয়তো পুরো বছরে শুধুমাত্র একটা হান্টারই এই সুযোগটা পায়। এখন সাং জিনও নর্মাকে জিজ্ঞাসা করে আপনার এই কাজটা করার সাকসেস রেট কতটা, যার উত্তরে নর্মা বলে এটা তো পুরোপুরি ডিপেন্ড করে হান্টারের ওপর। এখন আমার এই কাজে টোটাল 3টে স্টেপ হয়, আমি যদি 3টে স্টেপই কমপ্লিট করে ফেলতে পারি তাহলে একটা হান্টারের পাওয়ার 20% বেড়ে যেতে পারে, আর যদি খুব ভালো হয় তাহলে 30%ও বেড়ে যেতে পারে। যেটা শুনে সাং জিনও এই সময় খুবই অবাক হয়। 20 বা 30% পাওয়ার বেড়ে যাওয়া মানে তো অনেকটাই বড় ব্যাপার। তাহলে আমেরিকা কি হোয়াং ডংসোকে এই সেম অফারই করেছিল, যেই কারণে হয়তো হোয়াং ডংসো আমেরিকাতে চলে গেছে। আর এরপরে সেটা বলে এটা তো খুবই রেয়ার একটা পাওয়ার, আপনার এই পাওয়ার বিষয়ে যদি সব হান্টাররা জেনে যায় তাহলে তো খুব সমস্যা হতে পারে। যেটা শুনে মাইকেল বলে এই কারণেই আমরা এই বিষয়ে কাউকে বলি না, নর্মা আমাদের সঙ্গেই থাকে আর প্রত্যেক বছর আমাদের বাছাই করা হান্টার কি সে তার পাওয়ারের ইউজ করে পাওয়ার বাড়িয়ে দেয়। আর এরপরে মাইকেল সাং জিনওকে এটাও বলে এই সব কিছুই একটা গিফটের মতো যেটা আমরা তোমাকে দিতে চাই। কিন্তু সাং জিনও বলে গিফট কোথায়, এটা তো আমার কাছে গিফটের থেকে বেশি ডিল মনে হচ্ছে। আর এরপরে মাইকেল তাকে বলে ওরকম কোনো ব্যাপার না, তুমি যদি আমাদের সঙ্গে আমেরিকাতে আসতে রাজি হয়ে যাও তাহলে আমরা তোমাকে এই জিনিসটা একটা গিফট হিসেবেই দেবো। আর শুধুমাত্র এইটুকুই না, তুমি আমেরিকার কোন গিল্ডে জয়েন হতে চাও সেটা বলো, আমরা তোমাকে সেই গিল্ডে জয়েন করাবো। আর এরপরে নর্মা সাং জিনওকে বলে অত কথা বাড়িয়ে লাভ নেই, চলো আমরা একটা কাজ করি, আমরা প্রথম স্টেপটা আজকেই কমপ্লিট করে নিই, তাহলে সাং জিনও বুঝতে পারবে যে এই পাওয়ারটা কীরকম। তার এই কথা শুনে এখন সাং জিনও বলে আমি কিন্তু আমেরিকাতে যাওয়ার জন্য এখনো কিছু বলিনি। আর তার এই কথা শুনে এখন মাইকেল বলে তোমাকে ওসব নিয়ে কোনো চাপ নিতে হবে না, এটা একটা গিফট, আর গিফটের জন্য তোমাকে কিচ্ছু দিতে হবে না, এটা পুরোপুরিভাবেই ফ্রি। আর এরপরে নর্মা সাং জিনওকে তার হাত এগিয়ে দিতে বলে আর তার হাতটা ধরে ফেলে। এখন নর্মা তার কাজ করা শুরুই করে। এদিকে মাইকেল ভাবতে থাকে ব্যাস সাং জিনও আমাদের জালে পড়েই গেছে, ও যদি একবার নর্মার এই পাওয়ারটাকে দেখে ফেলে তাহলে ও আমাদের সঙ্গে আমেরিকাতে আসতে ডেফিনেটলি রাজি হয়ে যাবে, ও হয়তো এক্ষুনি আমাদের কন্ট্রাক্টে সাইনও করে দিতে পারে। এদিকে নর্মা এখন ভাবতে থাকে এই ছেলেটার মধ্যে কিছু তো আলাদা আছে। জেজু আইল্যান্ডের রেডে গত রিজু, যার পাওয়ার কিনে একটা ন্যাশনাল লেভেল হান্টারের মতনই, সেও সেখানে মারা গেছে, কিন্তু এই ছেলেটা এরপরও সেখানকার সমস্ত মনস্টারদেরকে একাই মেরেছে। তাহলে এখন দেখাই যাক এর পাওয়ার লিমিট আসলে কতটা। আর এরপরে মিস সেলনার সাং জিনওর ভেতরে দেখে, আর সে এখন শুধুমাত্র সাং জিনওর ভেতরে অন্ধকার দেখতে পায়, ভরা অন্ধকার। আর যখন সে ওপরের দিকে তাকায় তখন সে সাং জিনওর মুখ দেখতে পায়, যেও কিনা তার দিকে তাকিয়েছিল। যেটা দেখে এই সময় নর্মা খুবই ভয় পেয়ে যায় আর সে সঙ্গে সঙ্গে চিল্লিয়ে ওঠে। এখন নর্মার যে কটা বডিগার্ড ছিল সবকটা বডিগার্ড মিলে সাং জিনওর দিকে বন্দুক ধরে। যেটা দেখে মাইকেল তাদেরকে বলে তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে, তোমরা কি করছো তোমরা জানো, তোমরা কার দিকে বন্দুক ধরছো? মিস নর্মার যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে সেটাকে সলভ করার চেষ্টা করো, তোমরা এর মাথায় কেন বন্দুক ধরছো? আর এরপরেই মাইকেল সাং জিনওর কাছে ক্ষমা চায়। সে বলে আমাদের এই সমস্ত গার্ডরা খুবই বোকা, ওরা কিচ্ছু বোঝে না। কিন্তু সাং জিনও এখন ওর সমস্ত কথাই শোনে না, সে এখন খুব অবাক হয়ে নর্মার দিকে তাকিয়ে থাকে। এখন মাইকেল এসে নর্মাকে জিজ্ঞাসা করে আপনি এত ঘামছেন কেন, আপনার কি হয়েছে? সে এই সময় বুঝতে পারে যে নর্মার অবস্থা খুবই খারাপ, তাই সে সাং জিনওকে বলে মিস নর্মা হয়তো এখন ঠিকঠাক ফিল করছেন না, তাহলে একটা কাজ করুন, আপনি এখন এখান থেকে যেতে পারেন, আমরা আপনাকে পরে কন্ট্যাক্ট করে নেব। আর এরপরে তিনি অ্যাডামকে সাং জিনওকে বাড়ি ছেড়ে আসতে বলেন। আর সাং জিনও যাওয়ার পরে মাইকেল মিস নর্মাকে জিজ্ঞাসা করে কি হয়েছে আপনার, ঠিক করে বলুন। এই সময় নর্মা মাইকেলকে বলে সাং জিনওর শরীরের ভেতরে নর্মাল কোনো জিনিস নেই, তার শরীরের ভেতরে শুধুমাত্র শ্যাডো আছে। তার এই কথা শুনে এখন মাইকেল জিজ্ঞাসা করে আপনি কি বলতে চাইছেন, তাহলে ওর পাওয়ার কি একটা ন্যাশনাল লেভেল হান্টারের পাওয়ারের সমানই? মিস নর্মা এই সময় বলে আমি জানি না, কিন্তু আমি এই রকমের পাওয়ার এর আগে কোনোদিনও দেখিনি। আমি যখন ওর ভেতরে তাকালাম তখন ও আমার দিকে তাকিয়েছিল, যেরকম আমার সঙ্গে এর আগে কোনোদিনও হয়নি। আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো যে এই ছেলেটার পাওয়ারের কোনো লিমিট নেই, এর পাওয়ার আনলিমিটেড। এরপরে অন্যদিকে আমরা মিস্টার গোকে দেখতে পাই। তিনি এখন বসে বসে ভাবছেন আমরা জেজু আইল্যান্ডের রেডে এত ভালো একটা হান্টারকে হারিয়ে ফেললাম, আরও কত মানুষকে হারালাম, আর এটা তো শুধুমাত্র সমস্যার শুরু, ভবিষ্যতে হয়তো আরও অনেক সমস্যা হবে, কেননা সাং জিনওর ব্যাপারে এখন পুরো দুনিয়া জেনে গেছে। আর এই সময় মিস্টার গোয়ের ফোনে একটা কল আসে।
সে কলে মিস্টার গো জানতে পারে যে হাই রোডের মাঝখানে একটা গেট খুলে গেছে, তার জন্য ট্রাফিক পুরো জ্যাম হয়ে রয়েছে, আর ওটা একটা বি র্যাঙ্কের গেট। এ সময় মিস্টার গো ভাবে যদি ওটা বি র্যাঙ্কের গেট হয় তাহলে তো আমি ওখানে আমার নর্মাল স্কোয়াড পাঠাতে পারবো না। অন্যদিকে আমরা দেখতে পাই যে সাং জিনবো এই সময় সেই রাস্তাতেই ছিল। সে এখন ভাবছিল মিস নর্মা তাহলে আসলে আমার ভেতরে কি দেখলো, ও কি আমার ভেতরে সিস্টেমকে দেখতে পারলো? আলাদা কিছু তো নিশ্চয়ই দেখেছে, না হলে উনি এত ভয় পেয়ে যেতেন না। আমার তো মনে হয় না যে উনি আমার সঙ্গে আবার দেখা করবেন। যাই হোক, করতেও পারে, ঠিক নেই। আর এরপরেই জিনবো বিরক্ত হয়ে যায় ট্রাফিকের থেকে। সে ভাবে অনেকক্ষণ ধরে তো সে এক জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে, আর এখন তার ফোনে কল আসে মিস্টার গোয়ের। মিস্টার গো তাকে কলে বলে যে রাস্তার মাঝখানে একটা বি র্যাঙ্কের গেট খুলে গেছে, যেটা শুনে সাং জিনবো ভাবে যে সে হয়তো এখন ওই রাস্তাতেই রয়েছে। আর এরপরে চেয়ারম্যান সাং জিনবোকে এটাও বলে আমি চাই তুমি ওই গেটটা ক্লিয়ার করে দাও, যার উত্তরে সাং জিনবো বলে কিন্তু আমার কাছে তো কোনো পারমিশন নেই। আর তার এই কথার উত্তরে মিস্টার গো বলে তোমার কি মনে হয় এই সমস্ত গেটগুলোতে রেড করার পারমিশন কে দেয়? আর এখন সাং জিনবো বুঝতে পারে যে তার কথা চেয়ারম্যানের সঙ্গেই হচ্ছে, উনি যখন বলে দিয়েছেন তার মানে এটাই পারমিশন। আর এরপরেই আমরা দেখতে পাই যে জিনবো বি র্যাঙ্কের গেটের সামনে পৌঁছে যায়। সেইখানে অনেক রিপোর্টার আর পুলিশরা আগে থেকে দাঁড়িয়েছিল। এখন জিনবো গেট দিয়ে ঢুকতে গেলে হান্টার অ্যাসোসিয়েশনের একজন তাকে আটকে ফেলে আর বলে তুমি কে, তুমি কোনো পারমিশন ছাড়া এই গেটে ঢুকতে পারবে না। কিন্তু বাকিরা এখন তাকে চিনতে পেরে যায় যে এটা সাং জিনবো, একটা এস র্যাঙ্কের হান্টার। কিন্তু এখনও ওই ছেলেটা সাং জিনবোকে একই কথাই বলে যায় তুমি একটা এস র্যাঙ্কের হান্টার হও বা যেই হও, কোনো পারমিশন ছাড়া তুমি এই গেটে ঢুকতে পারবে না। আর এরপরে সাং জিনবো মিস্টার গোকে কল করে আর ফোনটা ছেলেটার সামনে দিয়ে দেয়। এখন সেই ছেলেটা চেয়ারম্যানের সঙ্গে কথা বলে আর সাং জিনবোকে ভেতরে ঢোকার পারমিশন দিয়ে দেয়। এখন সাং জিনবো যখন ভেতরে ঢুকতে থাকে তখন পেছন থেকে ওই ছেলেটা বলতে থাকে যাও গেটের ভেতরে, ওখানে যেন তোমার হাড়গোড় সব ভেঙে যায়। আর এখন সাং জিনবো গেট দিয়ে ঢুকলেই সবাই অবাক হয়ে যায়, কারণ সেটা একটা রেড গেটে পরিণত হয়ে যায়। আর এখন ওই ছেলেটাও ঘাবড়ে যায়, সে ভাবতে থাকে ই মা, আমি কেন বললাম, এখন এই গেটটা একটা রেড গেট হয়ে গেল। আর আমরা জানি যে রেড গেটে আসলে কি হয়, যতক্ষণ না পর্যন্ত বসকে মারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই গেটটা আর খুলবে না। আর বাইরের 1 ঘন্টা গেটের ভেতরের 1 দিনের সমান। এদিকে সাং জিনবো এখন ভেতরে ঢুকে ভাবতে থাকে যা, আমি আবার আটকে গেলাম রেড গেটে, তাহলে এখন আমাকে এখানকার বসকে মেরে তারপরেই বেরোতে হবে। আর এই সময় সে তার মায়ের কথা মনে করে। তার মা জানতে পেরে গেছে যে জিনবো একটা এস র্যাঙ্কের হান্টার, যার পরে তার মা তাকে বলেছে তুমিও তোমার বাবার মতনই, তোমার বাবাও একটা ভালো হান্টার ছিল, তিনি অনেক মানুষের জান বাঁচিয়েছেন, তুমি ওনার মতনই হবে। আর তোমার বাবা একটা হান্টার হওয়ার আগে একটা ফায়ার ফাইটার ছিল, উনি একদিন আমার সামনেই অনেকজন মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন, যেটা দেখে আমি ওনার ভালোবাসায় পড়ে যাই, আর তারপরে আমরা বিয়ে করি। আর এখন তুমিও ওনার মতোই একটা হিরো, শুধু নিজেকে বেশি পুশ করে ফেলবে না। আর তার এই সমস্ত কথাগুলো মনে করে এখন সাং জিনবো ভাবে যাক, তাহলে আমার মায়ের কোনো সমস্যা নেই, আমি হান্টার হওয়াতে আমার মাও খুশি। আর এই সময় ডানজনের ভেতরে তার সামনে অনেকগুলো মনস্টার চলে আসে, যাদেরকে দেখে সে তার শ্যাডো বিস্টগুলোকে বাইরে বের করে আর ভাবতে থাকে এখানে তো খুব একটা মনস্টার নেই, আমি হয়তো এই রেড গেটটা একদিনই কমপ্লিট করে ফেলতে পারবো, যেটা বাইরের ওয়ার্ল্ডে প্রায় 1 ঘন্টার সমান। আর এরপরে তার শ্যাডো বিস্ট আর সেখানকার মনস্টারগুলোর সঙ্গে লড়াই শুরু হয়ে যায়। এখন অন্যদিকে আমেরিকাতে আমরা জেমসকে দেখতে পাই, সেই জেমস যে কিনা সাং জিনবোর বাবাকে ডানজেনের থেকে বাইরে বের করে এনেছিল। তার সামনে এখন একটা মোনার্ক থাকে, যে মোনার্কটাকে আমরা এর আগে জেজু আইল্যান্ডে দেখেছিলাম। এটা হলো মোনার্ক অফ ফ্রোস্ট। এরকমই আরও অনেকগুলো মোনার্ক আছে, আর এই মোনার্ক যে আসলে কি সেটা আমরা পরবর্তী এপিসোডগুলোতে আরও ভালো করে বুঝতে পারবো। যাই হোক, এখন এই মোনার্কটা জেমসকে বলে এটাও সেই মানুষ না, সবাই ব্রিলিয়ান্ট লাইট অফ ফ্রেগমেন্টকে লুকোনোর চেষ্টা করছে। যদিও তার এই কথাটার কোনো মানে আমরা এই সময় বুঝতে পারি না, হয়তো আমরা পরবর্তী পর্বগুলোতে এই কথাটা ভালো করে বুঝতে পারবো। যাই হোক, এই সময় পিছন থেকে আরও একটা পোর্টাল খোলে আর সেইখানে আরও একটা মোনার্ক আসে, যার নাম ইয়োগোমন্ট। এখন ফ্রোস্ট মোনার্ক ইয়োগোমন্টকে দেখে বলে তুমি এখানে কি করছো? যার উত্তরে ইয়োগোমন্ট বলে আমি তোমাকে ইস্টের দিককার একটা খবর দিতে আসলাম। যেটা শুনে ফ্রোস্ট মোনার্ক বলে ওইদিককার আবার কি খবর? ওইদিকে তো মোনার্ক অফ শ্যাডো থাকে, আর তুমি তো বলেছিলে যে ওটা তুমি একাই সামলে নেবে। যেটা শুনে এই সময় ইয়োগোমন্ট বলে না, আমাকে রুলাররা বললো সাউথের দিকে থাকতে, তাই আমি এখন ওই দিকে যাচ্ছি। যেটা শুনে ফ্রোস্ট মোনার্ক বলে তাহলে শ্যাডো মোনার্কের কি হবে? আর এখন ইয়োগোমন্ট উত্তর দেয় সে ওই দিকটাও একাই সামলে নেবে। আর একটা মেন কথা শোনো, আমি শুনলাম যে ওইদিকে নাকি একটা বিশাল পাওয়ারফুল ব্রিলিয়েন্ট লাইট অফ ফ্রেগমেন্ট আছে। যেটা শুনে এই সময় ফ্রোস্ট মোনার্ক খুবই খুশি হয়। তার এরকম হাবভাব দেখে এখন ইয়োগোমন্ট জিজ্ঞাসা করে তুমি হাসছো কেন, তুমি কি করবে এখন? যার উত্তরে ফ্রোস্ট মোনার্ক বলে যদি আমি সুযোগ পাই তাহলে ওই ব্রিলিয়েন্ট লাইট অফ ফ্রেগমেন্টটাকে আমি নিজের বানিয়ে নেব। আর এরপরে হঠাৎ সে এটা বলে আমার মনে হচ্ছে আমরা কোনো একটা ট্র্যাপে আটকে গেছি। আর এখন সে তার সামনে সাং জিনবোর বাবাকে দেখতে পায়, সাং ইলহওয়ান। সে এসে এখন ফ্রোস্ট মোনার্ককে জিজ্ঞাসা করে তোমরা ইস্টের দিকে যে জায়গাটার কথা বলছো সেটা কি সাউথ কোরিয়া?
যার এই কথার উত্তরে ফ্রস্ট মোনার্ক বলে, যদি সাউথ কোরিয়া হয়ও বা তাতে তোমার কি। আর এখন ইয়োগিমন্ডো ফ্রস্ট মোনার্ককে বলে, আরে তুমি কি করছো, এই ছেলেটার সঙ্গে সময় নষ্ট করো না তোমার। এই বলে ইয়োগিমন্ড সেখান থেকে চলে যায়। এখন ফ্রস্ট মোনার্ক সাং ইলওয়ানকে বলে, তুমি যদি আমাদেরকে আটকাতে পারো তাহলে আটকে নাও। আর এরপরে সাং ইলওয়ান তার হাতে একটা ড্যাগার নেয় আর সেটা দিয়ে ফ্রস্ট মোনার্ককে অ্যাটাক করে, কিন্তু ফ্রস্ট মোনার্ক এখন তার সামনে একটা ব্যারিয়ার বানিয়ে ফেলে। এখন অন্যদিকে আমরা রেড গেটের ভেতর সাং জিনভোকে দেখতে পাই, যে এখন রেড গেটের সমস্ত ছোট ছোট মনস্টারকে মেরে ফেলে আর এখন সে বসের সামনে দাঁড়িয়ে থাকে। আর এখানে শেষ হয় সোলো লেভেলিং সিজন 3-এর পর্ব 1। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর পরের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।